আজ আমরা দেখব পরমাণুর ভেতরের গল্পটা কিভাবে একটা সিম্পল ছকে বাঁধা ছবি থেকে আমরা চলে গেলাম কোয়ান্টাম জগতের এক অদ্ভুত কিন্তু সত্যি জগতে। তো চলুন শুরু করা যাক এই মজার যাত্রাটা। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘুরছে সেটা ঠিক এই মুহূর্তে কোথায় আছে? শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এই একটা প্রশ্নই হলো আজকের আলোচনার মূল রহস্য। আর উত্তরটা শুনলে কিন্তু অবাক হতে হয়। আমরা আসলে নিশ্চিতভাবে এটা জানতেই পারি না। হ্যাঁ, ঠিকই শুনছেন। হাইজেনবার্গের যে বিখ্যাত অনিশ্চয়তার নীতি আছে সেটা বলে যে আপনি যদি একটা কণার অবস্থান একদম ঠিকঠাক মাপতে যান তাহলে তার গতিবেগটা কেমন তা আর জানতে পারবেন না। আবার গতিবেগ মাপতে গেলে তার অবস্থানটা হারিয়ে ফেলবেন। কি অদ্ভুত, তাই না? এই ধাঁধাটাই বিজ্ঞানীদের বাধ্য করেছিল পরমাণুর গঠন নিয়ে একেবারে নতুন করে ভাবতে। আচ্ছা, এই রহস্যটা সমাধান করার আগে আমাদের তো জানতে হবে পরমাণুর ভেতরে আসলে কি আছে। চলুন এই গল্পের যে মূল চরিত্রগুলো তাদের সাথে একটু পরিচয় করে নিই। দেখুন, একটা পরমাণুর ভেতরে মূলত ৩ ধরনের কণা থাকে। একদম কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে থাকে পজিটিভ চার্জের প্রোটন, আর কোনো চার্জ নেই এমন নিউট্রন। আর এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরপাক খেতে থাকে নেগেটিভ চার্জের ইলেকট্রন। এই যে কণাগুলো, এদের সংখ্যা আর এরা কিভাবে সাজানো থাকে সেটার উপরেই কিন্তু নির্ভর করে একটা মৌল ঠিক কেমন হবে। এখন মনে হতে পারে এতগুলো কণার সংখ্যা মনে রাখা তো বেশ কঠিন ব্যাপার, কিন্তু আসলে একদমই না। আমাদের পিরিয়ডিক টেবিল এই কাজটা অনেক সহজ করে দিয়েছে। যেমন ধরুন, একটা মৌলের পারমাণবিক সংখ্যা যা, তার প্রোটনের সংখ্যাও ঠিক তাই। আর পরমাণুটা যদি নিউট্রাল হয় তাহলে যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। আর নিউট্রনের সংখ্যা, ওটা তো আরও সোজা। ভর সংখ্যা থেকে শুধু পারমাণবিক সংখ্যাটা বাদ দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, মূল কণাগুলো তো চেনা হলো, কিন্তু এবার আসল প্রশ্ন, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঠিক কিভাবে সাজানো থাকে? এই প্রশ্নের উত্তরে প্রথম যে বড় আইডিয়াটা এসেছিল সেটা হলো বোর মডেল। এই মডেলে বলা হলো ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, যেগুলোকে বলা হয় শেল। অনেকটা পরমাণুর একটা সহজ সরল মানচিত্রের মতো আর কি। এই মডেলটা কি বলে জানেন? এটা বলে যে ইলেকট্রনগুলো ঠিক যেন আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো নিউক্লিয়াসকে ঘিরে একটা নির্দিষ্ট ফিক্সড রাস্তায় ঘুরতে থাকে, আর এই রাস্তা বা পথগুলোকেই বলা হয় ইলেকট্রন শেল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কোনো শেলে ঠিক কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটারও একটা সহজ সূত্র আছে, আর সেটা হলো 2n²। মানে সবকিছু একদম ছকে বাঁধা। প্রথম শেলে 2টো, দ্বিতীয়টাতে 8টা, তৃতীয়টাতে 18টা। বাহ, মনে হচ্ছে যেন প্রকৃতির সবকিছু একদম পারফেক্ট একটা নিয়মে চলছে। কিন্তু আসলেই কি তাই? ওই যে বললাম, আসলেই কি তাই? এখানেই গল্পে একটা টুইস্ট আসে। এই সুন্দর সরল নিয়মটা একটুখানি জটিল পরমাণুর কাছে গেলেই আর কাজ করে না। আর ঠিক এই জায়গা থেকেই আমাদের গল্পটা একটা নতুন মোড় নেয়। চলুন একটা উদাহরণ দেখি। ক্যালসিয়াম, এর পারমাণবিক সংখ্যা হলো 20, মানে এর কাছে 20টা ইলেকট্রন আছে। এখন আমাদের ওই 2n² সূত্র অনুযায়ী কি হওয়ার কথা? প্রথম শেলে যাবে 2টা, দ্বিতীয় শেলে যাবে 8টা, তাহলে মোট হলো 10টা। বাকি রইল আরও 10টা। তৃতীয় শেলের তো 18টা ইলেকট্রন রাখার জায়গা আছে, তাই বাকি 10টা তো ওখানেই যাওয়ার কথা, তাই না? তাহলে সজ্জাটা হওয়া উচিত 2, 8, 10। কিন্তু না, এটা ভুল। এই সহজ নিয়মটা এখানে এসেই পুরোপুরি ফেল করে, আর এটাই একটা বিশাল বড় ধাঁধার জন্ম দেয়। আসল সত্যিটা হলো ক্যালসিয়ামের ইলেকট্রন সজ্জাটা আসলে 2, 8, 8, 2। মানে তৃতীয় শেলে 8টা ইলেকট্রন ঢোকার পর বাকি 2টো ইলেকট্রন চতুর্থ শেলে চলে যায়। অথচ তৃতীয় শেলে কিন্তু তখনও জায়গা খালি পড়ে আছে। কিন্তু কেন এমনটা হয়? এই কেনের উত্তরটাই আমাদের নিয়ে যাবে কোয়ান্টাম জগতের একেবারে ভেতরে। এই রহস্যের সমাধানটা লুকিয়ে আছে কোয়ান্টাম মডেলে। এখন এই মডেলটা একটু জটিল লাগতে পারে, তাই এটা সহজে বোঝার জন্য আমরা একটা দারুণ উপমা ব্যবহার করব, কোয়ান্টাম হোটেল। আমাদেরকে প্রথমেই যা করতে হবে তা হলো আমাদের ভাবনার ধরনটা একটু বদলাতে হবে। ইলেকট্রন যে একটা গোল রাস্তায় ঘুরছে, এই ছবিটা মাথা থেকে বের করে দিতে হবে। তার বদলে চলুন ভাবি, পরমাণুটা হলো একটা বিশাল স্পেশাল হোটেল, আর ইলেকট্রনগুলো, ওরা হলো এই হোটেলের অতিথি। তাহলে এই হোটেলে যে ফ্লোর বা তলাগুলো আছে সেগুলো হলো আমাদের পুরনো শেল, মানে KLMN। কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেকটা তলায় আবার বিভিন্ন টাইপের রুম বা ঘর আছে। এই ঘরগুলোকেই আমরা বলছি অরবিটাল, আর এই ঘরগুলোতে যে গেস্ট বা অতিথিরা থাকে ওরাই হলো আমাদের ইলেকট্রন। এই হোটেলে মূলত 4 ধরনের রুম বা অরবিটাল আছে, S, P, D আর F। আর প্রত্যেক ধরনের রুমের গেস্ট রাখার ক্ষমতাও আলাদা। যেমন ধরুন,
এস রুমে থাকতে পারে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন মানে 2জন গেস্ট, পি রুমে থাকতে পারে 6 জন, ডি রুমে 10 জন, আর এফ রুমে থাকতে পারে 14 জন। এখন প্রশ্ন হল, এই যে ইলেকট্রন বা অতিথিরা, এরা কোন নিয়ম মেনে হোটেলের এই রুমগুলো ভর্তি করে? এই নতুন নিয়মটা বুঝতে পারলেই ক্যালসিয়ামের সেই রহস্যটার সমাধান হয়ে যাবে। এই নিয়মটার একটা গালভরা নাম আছে, আউফবাউ নীতি। এটা একটা জার্মান শব্দ যার মানে হল তৈরি করা বা গড়ে তোলা। নীতিটা খুব সহজ। ইলেকট্রনরা সবসময় সবচেয়ে কম শক্তির অরবিটালে আগে ঢুকে। মানে হোটেলের অতিথিরা যেমন সবচেয়ে নিচের তলার সহজলভ্য ঘরটা আগে বেছে নেয়, ঠিক তেমন। আর এখানেই কিন্তু আসল টুইস্টটা। এই অরবিটালগুলো যেভাবে শক্তির দিক থেকে সাজানো, সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। দেখা যায় কি 3p অরবিটালটা ভরে যাওয়ার পর ইলেকট্রনগুলো কিন্তু তৃতীয় ফ্লোরের ডি রুমে না গিয়ে সোজা লাফ দিয়ে চতুর্থ ফ্লোরের এস রুমে চলে যায়। ভাবা যায়, কিন্তু কেন? কারণ অদ্ভুতভাবে 4s অরবিটালের শক্তি 3dর চেয়ে একটু কম। আর ঠিক এই কারণে ক্যালসিয়ামের শেষ দুটো ইলেকট্রন তৃতীয় শেলকে ডিঙ্গিয়ে চতুর্থ শেলে গিয়ে বসে। ব্যাস, রহস্য সমাধান। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সরল শেল মডেলটা বুঝতে সোজা, কিন্তু এটা আসলে পুরো সত্যিটা বলে না। এটা শুধু সহজ পরমাণুর জন্য কাজ করে। অন্যদিকে এই যে কোয়ান্টাম অরবিটাল মডেল বা আমাদের হোটেলের গল্প, এটা হয়তো একটু জটিল, কিন্তু এটাই পরমাণুর আসল ছবিটা আমাদের সামনে তুলে ধরে। এখানে ইলেকট্রন কোনো বাধা রাস্তায় ঘোরে না, বরং একটা 3D এলাকার মধ্যে থাকে, যেখানে তাকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা থাকে মাত্র। এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের আবার সেই প্রথম প্রশ্নটার কাছেই ফিরিয়ে আনল। আমরা আসলে একটা নিশ্চিত ছকে বাঁধা জগৎ থেকে বেরিয়ে এসে একটা সম্ভাবনার জগতে পা রাখলাম। ব্যাপারটা অনেকটা এরকম, আমরা একটা নিশ্চিত কিন্তু ভুলের ভ্রম ছেড়ে একটা অনিশ্চিত কিন্তু সত্যি ধারণাকে মেনে নিয়েছি। কোয়ান্টাম মেকানিক্স আমাদের এটাই দেখায় যে এই মহাবিশ্বের একদম গোড়ার ভিত্তিটাই হল সম্ভাবনা। কোনো কিছু 100% নিশ্চিতভাবে বলে দেওয়া সম্ভব নয়। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? আমাদের চারপাশের এই যে এত কঠিন বাস্তব একটা জগৎ যা আমরা ছুঁতে পারি, অনুভব করতে পারি, তার একদম ভেতরের মূল উপাদানগুলোই যদি শুধু সম্ভাবনার খেলায় চলে, তাহলে আমাদের এই বাস্তবতার আসল মানেটা কি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের হয়তো আরও অনেক গভীরে ভাবতে শেখাবে।